প্রথমেই এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছর ধরে যারা গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নানাভাবে অত্যাচারিত হয়েছেন এবং সর্বশেষ জুলাই আগস্টের আমাদের ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা আমাদের রয়েছে। এটা একটা সবসময় খুব বেদনার ব্যাপার, আগেও ছিল, আমাদের কালেও ঘটেই যাচ্ছে। যখন ইতিহাস পড়তাম তখন এই বেদনাটা কাজ করত, যাদের রক্তের উপরে একটা বড় অর্জন হয় তারা কত দ্রুত বিস্তৃত হয়ে যায়। কিন্তু আমাদের কালেও ঘটছে। এখনো শহীদ পরিবারের বাড়িতে গিয়ে শুনি যে কোনোভাবেই তাদের সাথে এখন পর্যন্ত ঠিকঠাক মতো সরকারের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে যোগাযোগটা হয়ে ওঠে। আহতদেরকে বলতে শুনি কি একটা ভীষণ রকম নির্মম কিংবা ভয়ানক চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, সেটা আমরা জানি, কিন্তু এইসব ক্ষেত্রে আরো যে যতটুকু সক্ষমতা আছে তার পুরোটার যে দাম হয় সেটা খুব জরুরি। কেননা ওই রাজনৈতিক সংগ্রামে এত ভয়ঙ্কর একটা দৈত্যাকার রাষ্ট্রযন্ত্রের মুখোমুখি হয়ে যারা আসলে নিজেদের ওই তুরীয় মানবিক মুহূর্তটাকে হাজির করতে পেরেছে, এইটা একটা মানুষের জীবনে এর চাইতে বড় মহত্তম মুহূর্ত আর কিছু হতে পারে না। সমষ্টির স্বার্থে, সমষ্টির সম্মানের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করার মতো সাহসের জায়গাতে পৌঁছানো, সেটা খুব কম ক্ষেত্রেই ঘটে। তো সেই ঘটনাটা যারা ঘটিয়েছেন, যারা সেই রকম সংগ্রাম করার মতো সাহস এবং স্পর্ধা আমাদের সামনে হাজির করেছেন, পুরো জাতিকে আলোড়িত করেছেন, তাদেরকে সবসময় আমাদের সামনে রাখা দরকার। কেননা ওইটা যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ আপনারা এতক্ষণ অনেক কথা বলে ফেলেছেন, আমার নতুন করে বলার দরকার নেই। এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হবে। আমি যতটা রাজনীতি সামান্য বুঝি একজন রাজনৈতিক ছাত্র হিসেবে, যে কোনো একটা সময়ে এই যে জন আকাঙ্ক্ষা যেটাকে বলা হয় পিপলস উইল, তো জন আকাঙ্ক্ষাই তো শেষ পর্যন্ত ডমিনেন্ট হয়ে উঠেছে এবং এই কারণেই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠেছে। কারণ জন আকাঙ্ক্ষাই গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। এখন জন আকাঙ্ক্ষা যদি সংগঠিত থাকে তাহলে সেটা বাস্তব রূপ লাভ করে। কোন জন আকাঙ্ক্ষা অবস্থায় আছে কিন্তু তার সংগঠিত নাই, অর্থাৎ ফোর্স নাই, শক্তি হিসেবে সেটা উপস্থিত হয়নি, তখন সেটা বাস্তবায়ন হবে না। আপনি যত ভালো আকাঙ্ক্ষার উপস্থাপন করেন না কেন। গত 15 বছর ধরে আপনারা দেখবেন, আমি তো 34 বছর রাজনীতি করি, ছাত্র জীবন থেকে বহু বক্তৃতা দিয়েছি, সেগুলোর আর রেকর্ড এখন নাই। কিন্তু যেগুলো রেকর্ড আছে অন্তত আমি বলতে পারি যে 2011 সাল, 7, 8, 8, 9 সাল থেকে যখন এই সোশ্যাল মিডিয়া এসছে, রেকর্ডিং অনেক উন্নতি হয়েছে। এই কথাগুলো আমরা বহুবার বলেছি যে এই সংবিধানটা, তার যে গঠন, অর্থাৎ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রটা পতন হচ্ছে, লক্ষ মানুষ রক্ত দিয়েছে। তো 1971 সাল কিন্তু 1970 সালে দাঁড়িয়ে নেই, সে 70 সালকে অতিক্রম করে 71 সাল তৈরি হয়েছে। কিন্তু 72 সালে এসে দেখলাম যে 71কে নাই করে দিয়ে 70 ফিরিয়ে আনা হয়েছে। এই যে বড় ব্যত্যয় আমাদের রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের যে পরিগঠনটা হয় সেটাই কিন্তু গোড়ার সমস্যা। এই গোড়ার সমস্যাকে হাত না দিয়ে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। এই প্রায় 60-এর উপরে প্রতিনিধিত্বই নাই। 1 কোটি মানুষের প্রতিনিধিত্ব ছিল না 72 সালে গণপরিষদে। নানা কারণে তারা কেউ মৃত্যুবরণ করেছেন, কারো সদস্যপদ বাতিল হয়েছে, কেউ পাকিস্তানের সাথে কোলাবোরেট করেছেন, ইত্যাদি ব্যাপার ছিল। এবং ওইটা তো পাকিস্তানের গণপরিষদের জন্য ইলেকশন ছিল। আপনি খেয়াল করে দেখুন, মৌলানা ভাসানীর মতো মানে এত বড় ফিগার, তারপরে নতুন গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল, ন্যাক মুজাফফর, যারা আওয়ামী লীগের সেই সময়ে অংশীদার পরবর্তী হয়েছে, তারা সবাই কিন্তু বলেছেন যে এই 70 সালের গণপরিষদ দিয়ে 72 সালে এসে গণপরিষদ গঠন করা
71 সালকে অস্বীকার করার নাম। কারণ 71 সালের এই কথাটা গুরুত্ব নেওয়া দরকার ছিল যে 71 সালে এই যে 7.5 কোটি মানুষের যে রাজনৈতিক চেতনার পরিবর্তনটা ঘটেছে 9 মাসে, এটা কোনো এদেরকে ধারণই করা হলো না। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে পদ্ধতিতে আপনার গণপরিষদের সংবিধান গৃহীত হলো, প্রথমে প্রেসিডেন্সিয়াল অর্ডার কিংবা এই যে কি বলে ডিক্রি জারি হলো, 70 অনুচ্ছেদ কিন্তু সংবিধানে এসছে পরে। প্রথমে এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে এসছে যে কেউই ভোট দিতে পারবে না, পার্টি ফোরামের কথা বলতে হবে। আর পার্টি ফোরামে কি কথা হয় সেটা আমাদের জানা আছে। সুতরাং এই জায়গাগুলো গোড়ার সমস্যা হিসেবে আমরা বহুদিন, এমনকি বাংলাদেশে টেলিভিশন টক শোতে বেশ ভালোভাবে আলোচনা হয়। কিন্তু আলোচনা হলেই কিন্তু সেটা একটা যতক্ষণ না পর্যন্ত শক্তির একটা জায়গা আছে, ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক প্রস্তাবনায়